সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের এই ক্লাসটি মূলত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। তবে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হলেও যেহেতু আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ আমরা একই সঙ্গে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়াই, সেক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ নেতৃত্ব থেকে আমরা আলোচনা করব। আমাদের পূর্ব ঘোষণা ছিল যে আমরা আজকে আলোচনা করব একজন আদর্শ নেতার অপরিহার্য গুণাবলী, এসেনশিয়াল কোয়ালিটিস অফ এ গুড লিডার। আমরা আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করেছিলাম নেতৃত্ব নিয়ে এবং নেতৃত্বের ধারণা নিয়ে এবং নেতৃত্বের প্রকারভেদ নিয়ে। তোমাদের মনে থাকবার কথা, আমরা অনেকগুলো নেতৃত্বের ধরন নিয়ে কথা বলেছিলাম, যেমন স্বৈরাচারী নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, আনুষ্ঠানিক নেতৃত্ব, অনানুষ্ঠানিক নেতৃত্ব, তারপরে কর্মকেন্দ্রিক নেতৃত্ব, কর্মীকেন্দ্রিক নেতৃত্ব, ইতিবাচক নেতৃত্ব, নেতিবাচক নেতৃত্ব ইত্যাদি নানাভাবে আমরা আলোচনা করেছি নেতৃত্বগুলো বোঝার জন্য। তা আসলে এই নেতৃত্ব যিনি দিয়ে থাকেন তাকে বলা হয় নেতা। একজন নেতার কোন ধরনের গুণগুলো থাকা উচিত একজন সফল নেতা হতে হলে, বা একজন ভালো নেতা হতে হলে, একজন পরিপূর্ণ নেতা হতে হলে, একজন প্রতিষ্ঠানের যোগ্য কর্ণধার হতে হলে, একটি দলের যোগ্য নেতা হতে হলে কি কি ধরনের গুণাবলীগুলো একজন নেতার মধ্যে থাকা দরকার, আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর সময় থাকলে একজন নেতা কি কি কাজ করে থাকেন সেই কার্যাবলীর কয়েকটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ক্লাসটি উপস্থাপনায় আছি আমি এস.এম. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, বামনী ডিগ্রি কলেজ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব একজন আদর্শ নেতার অপরিহার্য গুণাবলী নিয়ে। একজন নেতার একেবারে সর্বপ্রথম প্রধান গুণাবলী হচ্ছে তার আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব থাকতে হবে। অর্থাৎ একটা কথা আছে না, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই পছন্দ হয়ে যাওয়া, ভালো লেগে যাওয়া। হ্যাঁ, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, একটা কথা আছে না, আগে দেখতে পছন্দ হতে হবে যে আমি যাকে নেতা মানব তিনি দেখতে কেমন, তার চেহারা কেমন, তার দেহের গঠন কেমন ইত্যাদি। অর্থাৎ মোট কথা হচ্ছে তাকে দেখতে প্রথম পছন্দ হতে হবে। তিনি কালার কেমন হবে সেটা কোনো ম্যাটার না, লম্বা কেমন হবে, খাটো কেমন হবে, উনি মোটা হবে না চিকন হবে, এগুলো কোনো ম্যাটার না। অর্থাৎ যেই রকমই তিনি হোক না কেন, তার চেহারা যেমনই হোক না কেন, তার লম্বা যেমনই হোক না কেন, কালার যেমনই হোক না কেন, সাইজ বা ডিজাইন যেমনই হোক না কেন, কিন্তু তাকে দেখতেই প্রথম পছন্দ হতে হবে। হ্যাঁ, এটি হচ্ছে ব্যক্তির এই পছন্দগুলো আসলে নির্ভর করে কিন্তু কতগুলো বিষয়ের উপর, অর্থাৎ তার ব্যক্তিত্বের উপর, এবং ব্যক্তিত্ব হচ্ছে তার মধ্যে কতগুলো গুণের সমাহার। অর্থাৎ এই হচ্ছে আকর্ষণীয় ব্যক্তিত্ব। অর্থাৎ একজন নেতার অবশ্যই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। 2 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার কথাই বলা হচ্ছে। আমরা যেহেতু আমরা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থাপনার নেতৃত্ব নিয়েই আমরা কথা বলছি, সেক্ষেত্রে যেমন আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিতে নেতা থাকবেন, নেতা বলতে বড় বড় পদে যারা থাকেন তারা সবাই কিন্তু নেতা। এখন একটা কোম্পানির একজন জেনারেল ম্যানেজার হবেন, একজন ম্যানেজিং ডিরেক্টর হবেন, বা ডিপার্টমেন্টাল ম্যানেজার হবেন, এই পদের লোকগুলোকে অবশ্যই কি হতে হবে, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। না হলে কিন্তু তিনি কর্মীদেরকে কিন্তু পরিচালনা করতে পারবেন না। তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষাও কিন্তু নেতার একটি
অপরিহার্য গুণাবলী। তবে সেক্ষেত্রে একেবারে বড় বড় মানে উচ্চ ডিগ্রি থাকতে হবে হয়তো এমন নয়। কখনো কখনো অনেক উচ্চ ডিগ্রি না থাকলেও, সাধারণ প্রাতিষ্ঠানিক লেখাপড়া থাকলেও অনেকে আবার তোমার কি করেন, উনি উচ্চ ডিগ্রিওয়ালা ব্যক্তির চাইতেও কিন্তু অনেক সময় বেশি জ্ঞানের অধিকারী হয়ে থাকেন এবং সেভাবে তিনি তার নেতৃত্বকে প্রদর্শন করতে পারেন। 3 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। নেতাকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কারণ নেতাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়। নেতাকে কিন্তু দলের অন্যদের তুলনায় বেশি অনেক সময় কায়িক শ্রম করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয় নেতাকে। এখন নেতা যদি অসুস্থ থাকেন তাহলে কিন্তু নেতার পক্ষে এরকম বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব না, এত পরিশ্রম করা সম্ভব না, এত মানুষকে সময় দেওয়া সম্ভব না, এত মানুষকে দেখাশোনা করা সম্ভব না, হ্যাঁ, এত মানুষকে সাক্ষাৎকার দেওয়া সম্ভব না। সুতরাং নেতার শারীরিক সুস্থতাও কিন্তু নেতার একটা অপরিহার্য গুণ। তারপরে আছে মানসিক সুস্থতা। নেতা যদি মানসিকভাবে যদি সুস্থ না হন, নেতা যদি অন্যেরা, দলের অধীনস্থরা যদি মনে করেন যে নেতা মানসিকভাবে সুস্থ নন, নেতা মানে একজন সুস্থ মানুষের মতো কথা বলেন না, নেতা আবোল তাবোল কথা বলেন, হ্যাঁ, কর্মীদের সঙ্গে যেন তেন ব্যবহার করেন, যা দেখলে বোঝা যায় যে এই নেতা মানসিকভাবে সুস্থ নন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্মীরা কিন্তু নেতাকে নেতা হিসেবে কিন্তু মানতে নাও চাইতে পারেন। তাইলে অবশ্যই নেতার মানসিকভাবে সুস্থতা থাকতে হবে। তারপরে আছে ধৈর্য এবং সহিষ্ণুতা। নেতাকে ধৈর্যশীল হতে হবে, সহিষ্ণু হতে হবে। হ্যাঁ, নেতা অধৈর্য হলে কিন্তু চলবে না। নেতাকে অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতি কিন্তু মোকাবেলা করতে হয়। সেক্ষেত্রে নেতা যদি অধৈর্য হন বা অসহিষ্ণু হন, সেক্ষেত্রে কিন্তু নেতা যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই জন্য নেতাকে অবশ্যই হতে হবে ধৈর্যশীল এবং সহিষ্ণু। তারপরে থাকতে হবে ভাবাবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা থাকতে হবে তার। আবেগ, আমরা আবেগ বুঝি, যেমন আমরা খুব আনন্দিত হলে আমরা অনেক উচ্চস্বরে আমরা হেসে দেই, হ্যাঁ, সাউন্ড করে। আমরা আবার ব্যথিত হলে আমরা কিন্তু কান্না করে দিই, আমাদের চোখের জল চলে আসে, হ্যাঁ, অনেক সময় হাউমাউ করে আমরা কান্না করে দিই। একজন নেতাকে এই ধরনের আবেগগুলো সামলাতে হবে। হ্যাঁ, একজন নেতা চট করে এই ধরনের আবেগ প্রদর্শন করা যাবে না, আবেগকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তিনি যদি ওই পরিস্থিতিতে যদি আবেগকে সামলাতে না পারেন, তখন কিন্তু অধীনস্থরাও কিন্তু হতাশ হবেন, তারাও কিন্তু আবেগকে সামলাতে পারবেন না। তখন সেই ধরনের পরিস্থিতি অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত পরিস্থিতির বাইরে চলে যেতে পারে। সুতরাং নেতাকে অবশ্যই ভাব আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, এটা তার একটা অপরিহার্য গুণ। তারপর হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সিদ্ধান্ত কিন্তু অনেকভাবে নেওয়া যায়। আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, আমরা বলি না আমার এই সিদ্ধান্তটা নেওয়াটা ঠিক হয়নি, ভুল হয়ে গেছে। তাহলে সিদ্ধান্ত কিন্তু সঠিকও নেওয়া যায়, আবার কিন্তু ভুল সিদ্ধান্তও নেওয়া যায়। নেতা যদি কখনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন নেতার অধীনস্থ কর্মীদের, প্রতিষ্ঠানের, দলের সর্বত্র ক্ষতি হতে পারে এবং অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই নেতাকে এমন হতে হবে যে যেন তিনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। এটি কিন্তু নেতার আরেকটি অপরিহার্য গুণ। নেতার প্রশাসনিক দক্ষতা থাকতে হবে। নেতা তো প্রশাসন পরিচালনা করেন, যেমন একটা ইন্ডাস্ট্রিতে, যেমন একটা প্রতিষ্ঠানে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, তিনি কিন্তু ওই প্রতিষ্ঠানের নেতা, তিনি প্রশাসনিক অনেক কাজ করে থাকেন। তার প্রশাসনিক দক্ষতা যদি না থাকে, তাহলে কিন্তু কর্মীদেরকে তিনি সেভাবে পরিচালনা করতে পারবেন না এবং কাঙ্ক্ষিত ফল পাবেন না। একজন দলের প্রধান, একজন দলের নেতা, তিনিও কিন্তু প্রশাসনিক অনেক কাজ করে থাকেন। একজন ব্যাংকের ম্যানেজার কিন্তু একজন নেতা, তিনিও কিন্তু ওই ব্যাংকের বা অফিসের বা ওই ডিপার্টমেন্টের অনেক প্রশাসনিক কাজ করে থাকেন। তাই তার প্রশাসনিক দক্ষতা থাকতে হবে। প্রশাসন কীভাবে পরিচালনা করে, এই দক্ষতাগুলো যদি থাকে, তাহলে তিনি অবশ্যই ভালো নেতৃত্ব দিতে পারবেন। আদারওয়াইজ তিনি হয়তো নেতৃত্ব দিবেন, তবে তার এটা ভালো নেতৃত্ব হবে না, দুর্বল নেতৃত্ব হবে। তারপরে আছে দূরদর্শিতা। একজন নেতাকে অবশ্যই দূরদর্শী হতে হবে, অর্থাৎ
আজকের দিনে যা ঘটছে এটা দেখে বুঝতে হবে যে আগামী দিন কি করতে পারে, আগামী পরশু দিন কি করতে পারে, তারপরে কি করতে পারে, আগামী সপ্তাহে কি করতে পারে, আগামী মাসে কি করতে পারে, আগামী বছর কি করতে পারে। এইগুলোকে আগে থেকে কল্পনা করে বুঝতে পারাটা, অনুমান করে অনুমানটা কাছাকাছি পৌঁছে যাওয়াটা, এটাই হচ্ছে মূলত নেতার দূরদর্শিতা। এই দূরদর্শিতাও কিন্তু নেতার একটা অপরিহার্য গুণ। তারপর আছে সততা। নেতাকে অবশ্যই সৎ হতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাকে সবাই পছন্দ করে। যদি কোনো কারণে বুঝতে পারে অধীনস্থরা যে নেতা অসৎ, নেতা ডিসঅনেস্ট, তাহলে কিন্তু নেতাকে তারা নেতা হিসেবে মানতে চাইবে না, নেতাকে তারা সেভাবে সম্মান দেবে না। আগে যতটা দিত, এই সততা হানির পর কিন্তু নেতাকে তারা সেভাবে মানতে চাইবে না। তাহলে সততা কিন্তু একজন নেতার অপরিহার্য একটি গুণ। বিচক্ষণতাও কিন্তু নেতার একটা গুণ। অর্থাৎ নেতাকে অনেক সময় অনেক কিছু দেখে কিন্তু বুঝে যেতে হবে, এনভায়রনমেন্টটা দেখে, একটা মানুষের কথা শুনে, কথার ধরন দেখে, চালচলন দেখে নেতাকে বুঝতে হবে যে আসলে এই ব্যক্তিটি কেমন, এই ব্যক্তিটি কি চায়, এই ব্যক্তিটির দ্বারা আসলে কি হবে, এই ব্যক্তিটি ভালো না মন্দ, এই ব্যক্তিটির দ্বারা আসলে কি লাভ হবে না ক্ষতি হবে, ইত্যাদি বিষয় কিন্তু নেতাকে অনুমান করতে হয়। এটাই হচ্ছে মূলত বিচক্ষণতা। এই বিচক্ষণতার গুণও কিন্তু থাকতে হবে নেতার। তারপর হচ্ছে বিশ্লেষণ করার ক্ষমতা। যেই কোনো পরিবেশ পরিস্থিতিকে বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। কোনো একটি ঘটনা ঘটলে এই ঘটনাটি মানে এটার মূল কিভাবে হলো বা কোথায়, এটি ফাইন্ড আউট করা এবং এটার যথার্থতা খুঁজে বের করার যে ক্ষমতা, এটি হচ্ছে মূলত বিশ্লেষণ ক্ষমতা। তিনি যদি ভুলভাল যদি বুঝেন বা বিশ্লেষণ করতে যদি সঠিকভাবে না পারেন, তাহলে কিন্তু তার ডিসিশনটা কিন্তু রং হবে এবং উল্টাপাল্টা রেজাল্ট চলে আসতে পারে। সেক্ষেত্রে তাকে অবশ্যই হতে হবে বিশ্লেষণ করার ক্ষমতা, যে কোনো ঘটনা বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। তো বইতে আরও অনেক ধরনের নেতার গুণাবলী আছে, যেগুলো আমি মোটামুটি আলোচনা করা দরকার, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এখানে আমরা খুব বেশি সময় নিয়ে আমরা আলোচনা করতে পারি না এবং ভিডিওর লেন্থটা অনেক বড় হয়, এগুলো আপলোডে প্রবলেম হয়, অনেক সময় স্টুডেন্টরা বড় ভিডিওগুলো দেখতে চায় না। যতটা সম্ভব আমি 25-30 মিনিটের মধ্যেই ভিডিওগুলো রাখতে চেষ্টা করি, 20 থেকে 30 মিনিটের মধ্যে। তো তোমরা বইতে আরও অনেক ধরনের কোয়ালিটিজ আছে, এগুলো সহজ আছে, এগুলো তোমরা একবার পড়লে, একবার মনোযোগ দিয়ে রিডিং পড়লে তোমরা বুঝতে পারবে। তো চলো এবার যাই আমরা, নেতা কি কাজ করেন। একজন নেতা কি কাজ করেন? একজন নেতা অনেক ধরনের কাজ করেন। একজন নেতা একেবারে ফার্স্ট কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি যেই কাজ করেন সেই কাজের তিনি পরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনাটা কি, এটা আমরা অন্যান্য আমাদের পরিকল্পনা অধ্যায়ে কিন্তু আমরা আলোচনা করেছি, এটা নিয়ে আর কথা বলে সময় নষ্ট করব না। তিনি পরিকল্পনা প্রণয়ন করেন, তারপরে তিনি পরিকল্পনা বাস্তবায়ন করেন, অর্থাৎ বাস্তবায়ন করিয়ে নেন, করান বা করিয়ে নেন, অন্যদেরকে কাজ করিয়ে তার প্রণীত পরিকল্পনাকে তিনি বাস্তবায়ন করান। তারপরে তিনি সংগঠিত করেন, তিনি সংগঠন কাঠামো ঠিক করেন, সংগঠনের জন্য প্রয়োজনীয় কর্মীদেরকে সেট আপ করেন, বা প্রতিষ্ঠানের জন্য কি কি উপাদান দরকার, সমস্ত উপাদানকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপাদানগুলোকে তিনি একসঙ্গে করেন। এইগুলি হচ্ছে মূলত সংগঠন করা বা সংগঠিত করা, এই কাজটি নেতা করে থাকেন। এরপরে সংগঠনের জন্য তিনি প্রয়োজনীয় কর্মী নির্বাচন করেন এবং নিয়োগ দিয়ে থাকেন, যেটা আমরা কর্মী সংস্থান অধ্যায়ে কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে থাকবার কথা। তাহলে একজন নেতা কিন্তু তার প্রতিষ্ঠানের জন্য বা তার সংগঠনের জন্য প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করেন, নির্বাচন করেন এবং নিয়োগ প্রদান করেন। তারপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে কর্মীদেরকে নির্দেশনা দান করেন, কিভাবে কাজ করবে, কোন কাজটি কিভাবে করতে হবে ইত্যাদি সকল বিষয়ে তিনি নির্দেশনা দান করেন এবং তার নির্দেশনা অনুযায়ী কর্মীরা কাজ করে থাকে। তারপরে আছে সমন্বয় সাধন করেন তিনি, অর্থাৎ কর্মীদের কাজের মধ্যে, বিভিন্ন বিভাগের কাজের মধ্যে, বিভিন্ন উপবিভাগের কাজের মধ্যে, ঊর্ধ্বতন অধস্তনের কাজের মধ্যে, কর্মীদের সাথে কর্মীদের কাজের মধ্যে
একটা সমন্বয় সাধন তিনি করে থাকেন। অর্থাৎ কোথাও যেন সমন্বয়হীনতা যদি দেখা দেয় তাহলে কিন্তু প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। টিমের সবাইকে কিন্তু একসঙ্গে, কাজের ধরন ভিন্ন হলেও কিন্তু কাজ করতে হয়, মানে সবাইকে একসঙ্গে কাজ করেই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায়। এখন যদি কোনো একটা জায়গায় যদি এরকম ছন্দপতন ঘটে, কোনো একটা জায়গায় যদি কাজ স্টপ হয়ে যায়, তাহলে কিন্তু অন্য কাজগুলো হ্যাম্পার হয়ে যাবে, তাহলে কিন্তু টিম ওয়ার্ক আর থাকবে না এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। এই জন্য নেতাকে সার্বক্ষণিক কিন্তু সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশনের কাজটা করতে হয়। তারপরে তিনি যা করেন, কর্মীদেরকে মোটিভেশন দেন বা অনুপ্রাণিত করেন, উদ্বুদ্ধ করেন কাজ করার জন্য। হ্যাঁ, তাদেরকে নানা রকম পুরস্কার ঘোষণা করেন বা নানাভাবে তিনি অনুপ্রাণিত করেন। যেখানে শাস্তির দরকার সেটা দেন, যেখানে সোহাগ করা দরকার সেটা করেন, যেখানে ভালোবাসা দেওয়ার দরকার সেখানে সেটা দেন, যেখানে অর্থ ঘোষণা দেওয়ার দরকার সেটা দেন, যেখানে পানিশমেন্ট ঘোষণা দেওয়ার দরকার সেটাই করেন। হ্যাঁ, একজন নেতাকে কিন্তু এইগুলো দেখে সবার জন্য কিন্তু একই ধরনের মোটিভেশন কিন্তু কাজ করে না। কারো ক্ষেত্রে ইতিবাচক মোটিভেশন কাজ করে, কারো ক্ষেত্রে নেতিবাচক মোটিভেশন কাজ করে। কারোকে পুরস্কারের ঘোষণা দিলে তিনি কাজে উদ্বুদ্ধ হয়, কেউ এটাকে দুর্বলতা মনে করে, তাই ওই ধরনের লোককে আবার তিরস্কারের ঘোষণা দিতে হয়। তখন তারা কিন্তু পুরস্কারের সাথে তিরস্কারের ভয়ে কিন্তু তারা কাজ করে। তাহলে নেতাকে এই নানা কৌশল অবলম্বন করে কিন্তু কর্মীদেরকে অনুপ্রাণিত করতে হয়। তারপর আছে যোগাযোগ রক্ষা করা। প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে বিভিন্ন ব্যক্তি, পক্ষ, প্রতিষ্ঠান এগুলোর সঙ্গে এই নেতাকে সার্বক্ষণিক কিন্তু যোগাযোগ রক্ষা করতে হয়। আর যোগাযোগটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, এটা হচ্ছে বর্তমান যুগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল। এটা সকলের মধ্যে থাকতে হয়। যার যোগাযোগের দক্ষতা যত ভালো, তিনি কিন্তু তেমন একজন সফল কিন্তু নেতা মনে রাখতে হবে। সুতরাং যোগাযোগ খুব ইম্পর্ট্যান্ট বিষয়। এই যোগাযোগের দক্ষতা থাকতে হবে এবং নেতা সার্বক্ষণিক এই যোগাযোগগুলো করে থাকেন। তারপর আছেন কাজের পরিবেশ সৃষ্টি করা, কার্য পরিবেশ সৃষ্টি। অর্থাৎ যেখানে কাজ করবে কর্মীরা ওইখানে একটা পরিবেশ সৃষ্টি করা। অনেক গরম কিন্তু কোনো ফ্যান নেই, কর্মী কাজ করবে কীভাবে? তাহলে সেখানে কার্য পরিবেশ সৃষ্টি করতে হলে তাকে ফ্যানের ব্যবস্থা করতে হবে। যেখানে এসির ব্যবস্থা দরকার সেখানে এসির ব্যবস্থা করতে হবে, যেখানে পানির ব্যবস্থা দরকার সেখানে পানির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তারপরে কাজের যেখানে মানে আলোর দরকার সেখানে আলোর ব্যবস্থা করতে হবে। এগুলো হচ্ছে মূলত কর্মীকে কার্য পরিবেশ প্রদান করা। তাহলে অবশ্যই নেতা কী করেন? কার্য পরিবেশ সৃষ্টির কাজও করে থাকেন। তারপর আছে নেতা সর্বোপরি নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ পরিকল্পনা মাফিক সব কিছু চলছে কিনা নেতা তা দেখেন। যদি চলে তো ঠিক আছে, যদি না চলে কেন চলছে না, এই কেনর উত্তর খুঁজে বের করেন এবং উত্তর খুঁজে বের করেই প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করেন, যাকে বলা হয় নিয়ন্ত্রণ। এই নেতা নিয়ন্ত্রণের কাজটিও করে থাকেন। তো আমরা এই অল্প কটা কাজ নিয়ে কথা বললাম, আমাদের বইতে আরও আছে, তোমরা এক নজর পড়ে নিলে আমার মনে হয় বাকিগুলো সহজ আছে। আমি যেগুলো সহজ নয় বা বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে, আমি সেই পয়েন্টসগুলো নিয়েই মূলত আলোচনা করলাম। আমরা আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে আরেকটি টপিক নিয়ে। এই নেতৃত্ব থেকে আরেকটি টপিক নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি ওই ক্লাসে সবাই অংশগ্রহণ করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।